আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফারজানা তানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রার্থীদের অভিযোগ ২৪ ঘণ্টা পেরোলেও সম্পূর্ণ গণনা শেষ করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল প্রকাশ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কয়েকটি প্যানেল। এদিকে ৮টির মধ্যে ৪টি টেবিলের ভোট গণনা বন্ধ রয়েছে। দর্শক, ভোট গণনার সবশেষ খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ওমর ফারুক। শুরুতেই চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, ভোট গ্রহণের ২৪ ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, এখনো কেন গণনা শেষ করা যাচ্ছে না? যে জটিলতার কথা বলা হয়েছে, আসলে কি ধরনের জটিলতার কারণে আসলে ২৪ ঘন্টা পার হয়ে গেল, ভোট গণনা শেষ করতে পারেনি প্রশাসন, এবং এই বিষয়ে তারা কি বলছে, শিক্ষার্থীরা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন? তানি, এখন পর্যন্ত কিন্তু জাকসু নির্বাচনের কিন্তু ভোট গণনা ধীর গতিতে চলছে। জানেন যে গতকাল নির্বাচন প্রক্রিয়া শেষ হলো, কিন্তু ভোট গণনার যে কাজটি তারা কিন্তু শেষ করতে পারেনি। যেহেতু হাতে গণনা করছেন, এর কারণে কিন্তু সময় অধিকাংশ লাগছে। এর মধ্যে কিন্তু আজকেও কয়েকবার কিন্তু এই ভোট গণনা বন্ধ ছিল। আজকে দেখা গিয়েছিল যে যন্ত্রের মাধ্যমে কিন্তু ভোট গণনার একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ আগে এখানে জাহাঙ্গীরনগর যে ভিসি স্যার তিনি জানিয়েছেন যে যেহেতু অন্য যেই ভোট গণনা হাতে হয়েছে, তো এখানকার যে এখন যে ভোট গণনা এগুলো হাতেই চলবে, এটা তিনি আসলে জানিয়েছেন। কিন্তু এই নিয়ে কিন্তু আসলে এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে এই এত ধীর গতিতে আসলে ভোট গণনা আসলে কখনোই এখানে কোনো কারচুপি হচ্ছে দেখে এই ধরনের কিছু করা হচ্ছে, এবং তারা বলছে যে আসলে কেউ কেউ বলছে যে যেহেতু একটি সাইট বা হলের যে 18টি হলের কিন্তু ভোট গণনা হাতে হয়েছে, তো অন্য যে কেন্দ্র কিন্তু এখনো ভোট গণনা শুরুই হয়নি। আর 21টার মধ্যে মাত্র 18টা ভোট গণনা মাত্র শেষ হয়েছে, এবং তারা বলছে যে যেহেতু একই প্রক্রিয়ায় সব যাওয়া উচিত, কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু এক প্রকার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এখন কিন্তু ভিসি স্যারের সঙ্গে কিন্তু নির্বাচন কমিশন সহ কিন্তু যারা প্রার্থী ছিলেন, প্রার্থীদের কিন্তু প্রতিনিধিরা কিন্তু এই এখানে তাদের সঙ্গে কথা বলছেন বা এক প্রকার বৈঠক করছেন, কি পরবর্তীতে করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। তো জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমরা চলে যাব প্রতিনিধি ফারুকের কাছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের বাইরে অবস্থান করছি। তো আমি জানিয়ে রাখছি যে বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘ ৩৩ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনটির যে ফলাফল, সেই ফলাফল ঘিরে কিন্তু নানা নাটকীয়তা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে। বাইরে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী সমর্থকদের এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেছেন এই বিলম্বিত এই ফলাফলের কারণে তারা কিন্তু দানা বেঁধে উঠছেন বলে আমরা দেখেছি। তো বিলম্বের কারণটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেভাবে পরিষ্কার করে বলতে পারছে না যে কেন এই ভোট গণনায় তারা বিলম্বিত করছেন। তো তারা বলছেন ম্যানুয়াল পদ্ধতিতে, যেহেতু ম্যাচিং ছিল, ম্যাচিংয়ে ভোট গণনা না করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা শুরু করছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে একটি উৎকণ্ঠা রয়েছে নির্বাচনের ফলাফল নিয়ে। তারা সন্দেহ করছেন যে কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে বলে তারা আমাদেরকে আশঙ্কা প্রকাশ করছেন। ছাত্র শিবির সহ যে সমস্ত প্যানেল রয়েছেন, স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা আলটিমেটাম দিচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তো বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, তারা কিন্তু যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে আমার কাছে এই ছিল সর্বশেষ। তানি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। নিশ্চয়ই থাকবেন সংবাদ সংগ্রহে। আমরা পরবর্তী সংবাদে আপনাদের কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে দর্শকদেরকে জানাবো।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে বৈধতা পেয়েছেন 5 জন। চূড়ান্তভাবে বাতিল হয়েছে 2 জনের প্রার্থীতা। এদিকে কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওই দিন প্রার্থীরা সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবে। 14 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশবিরোধী শক্তি ও পলাতক স্বৈরাচার দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে বাধা দিতে চায়। সেজন্য দেশ ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ছাত্র সংসদ নির্বাচন ইস্যুতে ডাক্তার জাহিদ বলেন, জাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেলের ভোট বর্জনই বলে দিচ্ছে সেখানে কোনো কিন্তু আছে। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ৭১ ও ২৪-এর গণহত্যাকারীরা এক হচ্ছে, চেষ্টা করছে নির্বাচন ঠেকানোর। সাদিয়া কানিজের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে যোগ দিয়ে বক্তারা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনের মাধ্যমে ভোট নিয়ে জনগণের মধ্যে যে আশা তৈরি হয়েছিল তা হোঁচট খেয়েছে। আগে নির্বাচনের নামে শেখ হাসিনা ভণ্ডামি করেছে, আর এখন নির্বাচন বানচালের অবস্থা তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ইলেকশন হলে জাতীয়তাবাদী শক্তি ভালো করবে, এটা যেন তারা মানতে পারছে না। কিভাবে নির্বাচন ঠেকানো যায়, নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে, যে বয়ানের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনকে ঠেকানো যায়, বাধাগ্রস্ত করা যায়, সেই দিকে তারা হাঁটছে। এদিকে সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও জানান তিনি। সেজন্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে ডাক্তার জাহিদ বলেন, এমন নির্বাচন আয়োজন করা উচিত নয় যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। বিভেদ বিভাজন নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। ঐক্যবদ্ধভাবে থাকলেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ফিলিস্তিনিদের উপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি। নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পোস্টে তারেক রহমান বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার খবর অত্যন্ত হৃদয় বিদারক। এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনের জনগণ তাদের সংস্কৃতি, ভূমি, ইতিহাসের উপর আক্রমণ, পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূলের চেয়ে কম নয়। বাজারে নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ। চাল ডালে বাড়তি দাম, ডিম ও মাছ মাংসের সঙ্গে সবজির দামও অসহনীয়। খুচরা বিক্রেতারা বলছে, দাম বাড়ার ফলে কমে গেছে বিক্রি। সরবরাহে ঘাটতি না থাকার পরও বাজারে অস্থিরতার জন্য সরকারের দুর্বল তদারকিকে দায়ী করছে ভোক্তারা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়।
আগস্ট মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮.29%, যা গত ৩ বছরে সবচেয়ে কম। তবে মূল্যস্ফীতি কমার এই হিসেবের সঙ্গে খুব একটা মিল পাওয়া যাচ্ছে না বাজারে। রাজধানীর কাউরান বাজারে গিয়ে দেখা গেছে মোটা সরু সব ধরনের চালই বিক্রি হচ্ছে আগের বাড়তি দরে। চিনি গুঁড়োর বাজার আগের গত বছরও চাউল এখনো আছে, কিন্তু এই চিনি গুঁড়ো চাউলও এই কয়দিনে চাল পার কেজিতে 8 থেকে 10 টাকা দাম বেড়ে গেছে। আজকে কিনছি এক দাম, কালকে এখন আরেক দাম, এভাবে অনেকে রেগে যায়। তো আমি মনে করি সরকার যদি মনিটরিং করে, গত কোরবানি ঈদের পরে যেভাবে হু করে বাজারটা বাড়ছে, এভাবে বাজার বাড়লে তো সাধারণ বাঁচা কঠিন হয়ে যাবে। চালের পাশাপাশি ডিম ও মাছ মাংসের দামও ঊর্ধ্বমুখী, ফলে বাজারে এসে হিসাব মিলাতে পারছে না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। ক্রেতা কম, বিক্রি নাই, এখন নিচ্ছে না, হয়তো মানুষের কাছে অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, দেশের অর্থনৈতিক ভালো না। আমি রুই মাছ নিয়েছি 350 টাকা করে, যেটা গত সপ্তাহে 300 বা 280 টাকা করে নিয়েছিলাম। এটা মধ্যবিত্তের নাগালের অনেকটা বাইরেই বলা যায়। সবজির বাজারেও নেই স্বস্তি, 80 টাকার নিচে মিলছে না কোনোটি। কারণ স্যালারি তো আমাদের দেখা যায় কি 1500 2000, এর বেশি তো আর বাড়তেছে না, কিন্তু জিনিসপত্রের দাম তো অনেক বেশি। যেটাই ধরতেছি 100 টাকার নিচে না, 200 টাকার নিচে না। দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, প্রত্যেকটা জিনিস অজুহাত দিয়ে দাম বাড়াই ফেলায়। দ্রব্যমূল্য সহনীয় রাখতে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বাজারে তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। বিপুল দেবরাই, RTV, ঢাকা। উচ্চ সুদহার, ব্যাংকিং খাতের দুর্বলতা, সর্বোপরি রাজনৈতিক অস্থিরতায় দেশে নতুন বিনিয়োগ হচ্ছে না, ফলে কর্মসংস্থানও হচ্ছে না। পাশাপাশি জ্বালানি সংকট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 20% শুল্ক আরোপ বাংলাদেশের জন্য বড় মাথা ব্যথার কারণ বলছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি রাজধানীতে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান দেশে ছদ্মবেশী বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে বলে মন্তব্য করেন। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার অভাবে এমনটা হচ্ছে বলেও মনে করেন তিনি। ছদ্ম বেকারত্ব মহামারী পর্যায়ে চলে গেছে। আপনি তরুণদের মধ্যে হতাশার জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। উদ্যোক্তারাও মনে করেন উচ্চ ব্যাংক সুদ হার সহ নানা সীমাবদ্ধতায় বিনিয়োগ বাড়ছে না। ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যেটা দরকার, আগে তো মেশিনটা আনতে হবে, র মেটেরিয়ালসটা আনতে হবে। তা আপনার মেশিনটাই তো আসতেছে না। যদি ফ্যাক্টরি করি তাহলে না আমার মেশিন লাগবে। আমি তো ফ্যাক্টরিতে হাত দিচ্ছি না, বিদেশিও দিচ্ছে না, দেশীয়রাও হাত দিচ্ছে না। ইন্ডাস্ট্রিতে যখন 15% 17% আপনি যদি কস্ট অফ ক্যাপিটাল হয়, এটা আপনার একটা দীর্ঘমেয়াদী শিল্পের জন্য, বড় শিল্পের জন্য এটা ভায়াবল হয় না। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া 35% শুল্কারোপ থেকে কমিয়ে 20% করা হলেও তার দায় নিলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ডিউটি বা ট্যারিফের জায়গাগুলোতে তারা কতটুকু দায় দায়িত্ব নেবেন তাদের পর্যায়ে এটা নিয়ে নেগোশিয়েট করা দরকার, এবং তাদের কনজিউমার যারা, তারা সেই জায়গাটুকু কতটুকু কনজিউমার পাস অন করবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে আমাদের কি তাদের আসলে বাণিজ্য বা সহযোগিতা করা দরকার ছিল, শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার কথা ছিল, তা না হয়ে উল্টো আমরা তাদেরকে উন্নত দেশকে দিচ্ছি, যেটা আসলে প্রকারান্তরে এই ধরনের দেশগুলোর জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে দীর্ঘমেয়াদে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে জাতীয় নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের সাগর উপকূল থেকে মানব পাচার চক্রের 5 সদস্যকে আটক করেছে বিজিবি। দুপুরে বিজিবির টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। এদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে পাচারকালে 40,000 ইয়াবা সহ 3 রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বাগেরহাটের সুন্দরবনে ডাকাত রাঙা বাহিনীর 2 সদস্যকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড। একই অভিযানে তাদের হাতে জিম্মি থাকা 9 জেলেকে জীবিত উদ্ধার করা হয়। ভোরে মোংলা কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। ভোলার দুলারহাট তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আর্টিসনাল ট্রলিং বোট সহ 8 জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 4 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরেরসরায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হয়। এতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানে 4 জন আহত হয়। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সারোয়ার ও তার 3 বছরের মেয়ে মুস্কান। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কক্সবাজারে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুপক্ষের দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ইউএনও সহ আহত হয়েছেন 20 জন। বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু উপজেলা ও টেকনাফ উপজেলা একাদশের ফাইনাল ম্যাচের আগে স্টেডিয়ামের গেট ভেঙে প্রবেশ করে দর্শকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শক হওয়ায় স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে পারছিল না উৎসুক দর্শকরা। পরে প্রবেশ করতে না পেরে উচ্ছৃঙ্খল কিছু দর্শক স্টেডিয়ামে ভাঙচুর চালায়। তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইনশৃঙ্খলা বাহিনীর, এতে বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। বরগুনার তালতলী উপজেলায় বঙ্গোপসাগরে কোল ঘেঁষে জেগে আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যেখানে মূল আকর্ষণ ঝাউবন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অবৈধভাবে বালু উত্তোলন সহ নানা কারণে সাগরে বিলীন হয়ে যাচ্ছে এই ঝাউবন ও সমুদ্র সৈকত। এতে হুমকির মুখে পড়েছে ভূ-প্রাকৃতিক পরিবেশ, ধ্বংস হচ্ছে সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি তাওহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় পায়রা নদীর চরে বঙ্গোপসাগরের মোহনাতেই আছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত, যার একদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় টেংরাগিরি, অপরদিকে সীমাহীন বঙ্গোপসাগর। সৈকতের এ সবুজ বেষ্টনী তৈরি করে বন বিভাগ, কিন্তু গেল 8 বছরে 250 হেক্টর বনভূমির 100 হেক্টরই বিলীন হয়ে গেছে সাগর গর্ভে। এখান থেকে আরো 4 থেকে 5 কিলো ভিতরে ছিল, কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রের বালু উত্তোলনের পর থেকে আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, ওখানে যে বালুটা কাটতে নেওয়ার কারণে বনটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। শেকড় থেকে মাটি সরে গিয়ে হেলে পড়ে মারা যাচ্ছে ঝাউ গাছগুলো। সৈকত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গাছের মূল ও উপচে পড়ে আছে অসংখ্য ঝাউ গাছ। 65 হেক্টর ঝাউ গাছ থেকে বিলীন হয়ে গেছে 25 হেক্টর। এই জায়গাটা আরো বড় ছিল, তখন এই যে গাছের যে অবস্থা ছিল, এই গাছগুলো তখন ওইটা ছিল না। একটা পর্যটন শিল্পী গড়ে ওঠার জন্য যেটা দরকার সেটা আসলেই করা হচ্ছে না। ঝাউ বাগান যেটার উদ্দেশ্য করে এটা হয়েছিল, কিন্তু এটা কিন্তু নাই, বিলীন হয়ে গেছে। সরকার বা কর্তৃপক্ষ যদি এটার কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আর 2-3 বছরে এই বনটা আসলে হারাই যাবে। এদিকে বনভূমি রক্ষা ও বৃদ্ধি এবং পর্যটক কেন্দ্রটি ধরে রাখতে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এগুলো ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, যেমন পানি উন্নয়ন বোর্ড, তাদের বেড়িবাঁধ রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, বন বিভাগ তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করছি যে এই জায়গাগুলো, বিশেষ করে হলো যে নয়নাভিরাম যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর যে সমস্যাগুলো আছে এগুলো হলো দ্রুত মিট আপ করা যাবে। চোখ জুড়ানো সৌন্দর্য যেন সাগরের বুকে হারিয়ে না যায়, এতটুকুই আশা স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত 8:30টায়। প্রথম ম্যাচে হংকংকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল চাইবে সে ধারাবাহিকতা ধরে রাখতে। কোনো রান রেটের হিসেব নিকেশ নয়, পরের 2 ম্যাচ জিতে সরাসরি সুপার 4 নিশ্চিতের লক্ষ্য টাইগারদের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বড় জয়ে শুরু করা এশিয়া কাপের পরের ম্যাচের জন্য প্রস্তুত টিম টাইগার্স। দলের লক্ষ্য পরিষ্কার, তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা বলেই কিনা বাংলাদেশ দলের সামনে আসছে অনেক হিসেব নিকেশ। লঙ্কানদের বিপক্ষে টি-20-র জয় পরাজয়ের পরিসংখ্যানে খুব একটা ব্যবধান না থাকলেও বড় মঞ্চের চাপ সামলানোর কঠিন চ্যালেঞ্জ আছে লিটনের দলের। তবে সে স্নায়ু চাপকে পেছনে রেখে বাংলাদেশ দলের লক্ষ্য পরের 2 ম্যাচে জয় নিয়ে সুপার 4-এর সব হিসেব নিকেশ মিলিয়ে ফেলার। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারাই তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তা ভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস, আমরা ওটাই ফলো করার চেষ্টা করব। হংকং ম্যাচের একাদশ থেকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে লঙ্কানদের শক্তিমত্তা বিবেচনায় সেরা একাদশ মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স।
এই ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেটের সাথে টস হতে পারে বড় একটা ফ্যাক্টর। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, রাতের সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।